সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানের খবরের পেছনের খবরে। আর আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ ৪৪ দিন যাবৎ ভোট গ্রহণ শেষে আজ সকাল থেকে কিন্তু ভারতের ভোটের ফলাফল, ভোট গণনা শুরু হয়েছে। তাই ভারত জুড়ে ব্যাপক উত্তেজনা সবার মধ্যেই। কে হতে যাচ্ছেন পরবর্তী ক্ষমতাসীন দল বা ক্ষমতার মস্ততে কে যাচ্ছেন, আর এই বিষয়টা নিয়ে একই সাথে ভারতের জনগণের মধ্যে যে উত্তেজনা, শুধু তাই না, ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোতেও কিন্তু ব্যাপক উত্তেজনা এই বিষয়টা নিয়ে। আর এই ভারতের নির্বাচন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। আমাদের সাথে আছেন সারাদিন বাংলা ভিশনের এই ভারত সংশ্লিষ্ট নির্বাচন সংশ্লিষ্ট নিউজগুলোই কাভারেজ করেছেন আমাদের আন্তর্জাতিক বিষয়ক রিপোর্টার বা রিপোর্টগুলো যিনি করেন আমাদের সহকর্মী মোহাম্মদ রকিব হোসেন। রকিব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ সুজন মাহমুদ। রকিব ভাই, আপনি জানেন যে ৪৪ দিন ধরে ভোট গ্রহণ শেষে আজকে সকাল থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। এর মধ্যে এর আগে ভারতের বিভিন্ন বেসরকারি সংস্থার যে জরিপ, এক্সিট পোলের যে জরিপ, সেই জরিপ কিন্তু বিজেপি জোটকে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এগিয়ে রেখেছিল। আসলে এখন কি অবস্থা? আসলে প্রথমেই আমাকে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে সারা বিশ্বের আপনি জানেন সবচেয়ে চলমান ইস্যুগুলির মধ্যে একটা অন্যতম ইস্যু হচ্ছে নির্বাচন। কারণ এই নির্বাচনের মাধ্যমেই যে কোনো দল বা রাষ্ট্র ক্ষমতায় যে তারা তাদের শাসনভার দায়িত্ব গ্রহণ করেন এবং তার পরিচালনা করেন। ২ নম্বর বিষয় হচ্ছে, আমি যদি একটু ইন্টারাক্ট করি আপনাকে, আমরা এই বিশ্লেষণগুলো তো আমরা শুনবই, কিন্তু আমরা এখন সবাই দর্শক কিন্তু একদম উদ্গ্রীব হয়ে আছেন যে ভারতের নির্বাচনে যে ফলাফল গণনা অর্থাৎ ভোট গণনা চলছে, এটার ফলাফলের সর্বশেষ কি অবস্থা? সর্বশেষ অবস্থা হচ্ছে এখন আপনি জানেন যে ৫৪৩টা আসন ভারতের এই লোকসভা ইলেকশনে, তার মধ্যে এখন ২৯৫ আসনে এগিয়ে আছে এনডিএ জোট, মানে বিজেপি নেতৃত্বের যে এনডিএ জোট, নরেন্দ্র মোদীর যে জোট, সেই জোট এগিয়ে আছে ২৯৫টা আসনে। তার মধ্যে এই ২৯৫টা আসনের মধ্যে অলরেডি মানে আমরা যে ফলাফল চূড়ান্তভাবে ওদের নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তার মধ্যে ১০২টা আসনে এনডিএ জোট বিজয়ী হয়েছে এবং ৫৮টা আসনে বিজয়ী হয়েছে কংগ্রেস জোট, মানে যেটা ইন্ডিয়া জোট বলছি আমরা। আর তারপরে ৮টা আসনে অন্যান্য দলগুলি ৮টা আসনে জয়লাভ করেছে, যেটা ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। এখন এখানে আরেকটু বলা দরকার, সেটা হচ্ছে যে এই জোটের মধ্যে অন্যতম দল হচ্ছে বিজেপি জোটের অন্যতম দল হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদীর দল, এবং তারা প্রায় ২৪০টা আসনে এগিয়ে আছে। আর অন্যদিকে কংগ্রেস তাদের ওই ২৩৫টা আসনের মধ্যে ১০০ আসনে তারা এগিয়ে আছে। এখন বিজয়ী সামনে এই এক্সিট পোলকে কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এটা আমরা সময়ের সাথে সাথে পর্যবেক্ষণ করছি। প্রতি মুহূর্তেই আমরা দেখছি যে ওই যে এক্সিট পোল আগে ঘোষণা করা হয়েছিল, সেই এক্সিট পোলকে প্রতি মুহূর্তে উতরে যাচ্ছেন কংগ্রেস জোট। কারণ এখানে তো শুরু থেকে একটা করা মানে বলা চলে যে হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হয়েছিল, রাইট, যে একক সংখ্যাগরিষ্ঠতার যে ভাইব ক্রিয়েট করেছিল, রাইট, ক্ষমতাসীন বিজেপি যে ভাইব ক্রিয়েট করেছিল, যে এক্সিট পোলকে দিয়ে তারা যে ব্যাপক ভাইব ক্রিয়েট করেছিল যে তারা মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। প্রায় কেউ মানে পোলের একটা পর্যায়ে এমন একটা ফিগার বলা হচ্ছিল যে ম্যাজিক ফিগার ৪০০ টাচ করতে পারে, তো যেটা আসলে এক্স্যাক্টলি সেই ম্যাজিক ফিগার কিন্তু তারা টাচ করতে পারেনি এখন পর্যন্ত, আমরা যেটা দেখলাম এক্স্যাক্টলি। এবং এক্স্যাক্টলি এবং একক সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তারা কিন্তু বেশ পিছিয়ে আছে, কারণ ২৪০ আসনে তারা এখন পর্যন্ত এগিয়ে আছে। এইখান থেকে এগিয়ে আছে, তারা কিন্তু নিশ্চিত করে নাই এখনো এই ২৪০ আসন। তো সুতরাং এখান থেকে যদি আরো কমেও যেতে পারে, তবে খুব মানে আমাদের ধারণা হচ্ছে যে অন্তত ২৭২ যেটা লাগবে সংখ্যাগরিষ্ঠতার জন্য, একক সংখ্যাগরিষ্ঠতার জন্য, সেটা কিন্তু পেতে যাচ্ছে না এনডিএ জোট। এটাই এখন পর্যন্ত আমাদের ধারণা। তো সুতরাং সেই দিক থেকে বিবেচনা করলে এক্সিট পোলকে ডেফিনেটলি একটা মিথ্যা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। না, এটা কিন্তু এর নজির কিন্তু এর আগে এবং এটা বিভিন্ন বিধানসভার যে ইলেকশনগুলো কিছুদিন আগে ছত্তিশগড়, বিহার বা রাজস্থানে, সেখানে কিন্তু এটার ঘটনা পুরো উল্টো হয়ে গেছে। এক্স্যাক্টলি। এবং ইন্টারেস্টিংলি গতকালকে এই বিষয়টা কিন্তু সোনিয়া গান্ধী, মানে কংগ্রেস সুপ্রিমো, তিনি কিন্তু বলেছেন যে ওয়েট অ্যান্ড সি,
আপনারা এই এক্সিট পোলকে দেখেই ঘাবড়ে যাবেন না। তার নেতৃত্ব এবং তার সমস্ত জনসাধারণ এবং সমর্থকদের উদ্দেশ্যে তিনি এটাই বলেছেন যে ওয়েট এন্ড সি, কালকে আনুষ্ঠানিক যে ঘোষণা আসছে, যে গণনা হচ্ছে, আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখুন যে এক্সিট পোলকে কিভাবে বদলে যায় প্রকৃত অর্থে। তো সেটাই আমরা দেখছি, সেই রিফ্লেকশনই আমরা দেখছি, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি যেভাবে তারা বলার চেষ্টা করছিল যে পশ্চিমবঙ্গে এবার তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে যাচ্ছে, এইটা কিন্তু হয় নাই। এক্স্যাক্টলি তার অপোজিটটাই ঘটেছে। মানে পশ্চিমবঙ্গ বরাবরই মমতা ব্যানার্জি যে এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে কোনোভাবেই রিজেক্ট করে নাই এবং তারা 42টা আসনের মধ্যে অলরেডি তারা 29টা আসনে এগিয়ে আছে এবং তারা পক্ষান্তরে এনডিএ জোট মাত্র 10টা আসনে, 12টা আসনে তারা এগিয়ে আছে। মানে অর্থাৎ বিজেপির জোট যেটা এক্স্যাক্টলি এনডিএ জোট, ওখানে তাদের ভরাডুবি হয়েছে, বুঝাই যাচ্ছে। কিন্তু এটা ঘিরে তাদের তো আলাদা ধরনের কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সের কারণটা কি আসলে? নরেন্দ্র মোদী জোটে আসলে তারা সারা দেশে, মানে এটা বলতেই হচ্ছে যে তারা সারা দেশে ধর্মীয় ইস্যুগুলোকে এমনভাবে স্প্রেড করে দিয়েছিল যে আপনি জানেন যে নরেন্দ্র মোদী ইলেকশনের আগে ধ্যানে বসে যাচ্ছেন। তো এইটা ডেফিনেটলি এটা একটা ধর্মীয় একটা ভাইব ক্রিয়েট করা, সারা ভারতের সাধারণ মানুষগুলির মধ্যে এক ধরনের ধর্মীয় অনুভূতি তৈরি করা এবং তার এই সফট কর্নার ক্রিয়েট করে তারা ভোটে জয়লাভ করার একটা যে নীল নকশা করেছিল, সে নীল নকশা এই জন্য বলছি যে বিজেপি জোট একটা কট্টরপন্থী দল হিসেবে তারা চাইছিল যে সারা এটা আমাদের বিশ্লেষণ যে তাদের চিন্তাভাবনা এরকম ছিল যে ইন্ডিয়াকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা এবং হিন্দু রাষ্ট্র ঘোষণা করার মধ্য দিয়ে তারা একটা ধর্মীয় রাষ্ট্র গঠন করার যে চিন্তাভাবনা তারা করেছিল এবং এই ম্যাজিক ফিগার টাচ করে তারা সংবিধানে পরিবর্তন, ধর্মনিরপেক্ষতার জায়গায় তারা একটা ধর্মীয় রাষ্ট্র হিসেবে ইন্ডিয়াকে এটা তো নির্বাচনী একটা ইস্তেহারের একটা অংশ হতে পারে। এটা মানে একজন এক একটা ম্যাজিক দেখাতে চায়, সেখানে কট্টরপন্থী শাসক হিসেবে মোদির নাম সারা দেশে অথবা সারা বিশ্বব্যাপী যেভাবে আলোচিত, সুতরাং মোদির পক্ষ থেকে এই ধরনের ঘোষণা আসতেই পারে মানুষকে তার দলের দিকে আকৃষ্ট করার জন্য। আমি এটাকে অন্যভাবে দেখছি না। তবে একটা বিষয় যে ইন্ডিয়াতে বিষয়টা নিয়ে যত আলোচনায়, তা আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সহ আশপাশে যে দেশগুলো আছে একইভাবে কিন্তু আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। এটা আসলে কারণটা কি, যে ওখানে কে আসলো বা কে থাকলো, এটার সাথে বাংলাদেশের এত নিবিড়ভাবে পর্যবেক্ষণের কারণটা কি বলেন তো? এটা আসলে আমরা একটা আমাদের একটা মানে এটা বলে সিক্রেট একটা বিষয় মানে সবার মধ্যে কাজ করে আমাদের মধ্যে। এটা আমরা মানে প্রত্যেকেই আমাদের দেশের মানুষ মনে করে যে পার্শ্ববর্তী ক্ষমতাধর রাষ্ট্র ভারত, আমাদের শাসনভার থেকে শুরু করে সমস্ত ইস্যুতে তাদের ইনভলভমেন্ট আছে, এটা আমরা মনে করি। যার কারণে তাদের ওখানে কে ক্ষমতায় আসছে কে আসছে না, এটা আমাদের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ পর্যন্ত চিন্তা ভাবনা করে। কারণ আছে এর পেছনে আমাদের নদীগুলো তাদের সঙ্গে অভিন্ন নদী আছে, ফারাক্কা, তিস্তার মতো গুরুত্বপূর্ণ নদীগুলি যে আমাদের সাথে সংযুক্ত। যার কারণে আমাদের সাধারণ মানুষ এইসব নদীকেন্দ্রিক, আমরা নদীমাতৃক দেশ, আমাদের কৃষি এই নদীর উপরে নির্ভরশীল। আমাদের এখনও সীমান্তে হত্যা হচ্ছে। গঙ্গা চুক্তির নবায়ন আমাদের, আপনি জানেন যে 26 সালের ডিসেম্বরে 2026 সালের ডিসেম্বরে একটা চুক্তি আছে, সেটাকে নবায়ন করবে কিনা ভারত, সেটা একটা ইস্যু আছে আমাদের এখানে। ভারতীয় ভিসা আমাদের জন্য আমরা জটিলতা আছে, কারণ এখন পর্যন্ত পার্শ্ববর্তী দেশ হিসেবে আপনি জানেন যে ভারতে সর্বোচ্চ সংখ্যক ট্যুরিস্ট বাংলাদেশ থেকে যায়। এবারে যে এনডিএ জোট, মানে গত 2019 সালে যে ইলেকশন হয়েছিল, সেই সময় বিজেপি জোটের যে বিজয়, 350-এর বেশি আসন তারা জয়লাভ করেছিল। তো সেই জায়গায় এখনো আমরা দেখছি যে 300-র নিচে তারা আছে, 292 সামথিং। তো এই যে ধরেন এইবার কিন্তু সেই গতবারের মতো সরকার গঠন তারা হচ্ছে না, কারণ এখানে এর মধ্যে আমি একটু বলে রাখি, এর মধ্যে আমরা বিভিন্ন ইন্ডিয়ান গণমাধ্যমগুলোতে দেখলাম যে কংগ্রেস কিন্তু অপোজিশনের এক্স্যাক্টলি ছোট দলগুলোর সাথে অলরেডি নীতিশ কুমারের দল ওনার সঙ্গে অলরেডি যোগাযোগ করা হয়ে গেছে। তারপরে আপনার অন্ধ্রপ্রদেশের চন্দ্রকান্ত নাইডু
তার দল এই দুজন কারণ এই জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দল এরা, কিন্তু পলিটিক্যালি তারা কিন্তু যে কোনো সময় মুভ করে যেতে পারে, এবং এই কনভিন্স করার জন্য আনুষ্ঠানিকভাবে অলরেডি কংগ্রেসের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তো সুতরাং এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটতে যাচ্ছে। হয়তো এই সরকার এনডিএ জোট যদি সরকার গঠন করেও তা কতদিন সাস্টেইন করবে, এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তার মানে একক সংখ্যাগরিষ্ঠতা থাকলে যেরকম একটা বুক ফিলিয়ে সবসময় চলা যায়, সেইটা বোধহয় কিছুটা কমে যাচ্ছে। এক্স্যাক্টলি সেটাই। অথবা এর মধ্যেও তারা চাইলে কি কখনো ঘুরে যেতে পারে কিনা, অথবা কংগ্রেসের সাথে আসার মতো পরিস্থিতি তৈরি হতে পারে কিনা। ডেফিনেটলি করতে পারে, মানে পলিটিক্যালি তারা যে কোনো সময় এই মুভমেন্টটা তাদের ঘটতে পারে যে কোনো সময়, এবং এটা আমরা পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও দেখেছি এই ধরনের টানাপোড়েনের বিষয় আছে। তো সেটা ইন্ডিয়াতে এবার আমরা হয়তো দেখতে পাবো আর কি সামনে। তার মানে এটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের, হয়তো কিছুক্ষণের মধ্যে এই জটটা খুলে যাবে। এক্স্যাক্টলি। আমরা এসছি অন্য প্রসঙ্গে। আসলে নির্বাচন পরিস্থিতি বিশ্লেষণ করে যদি আমরা বলি যে কিছুদিন আগে প্রায় 5 মাস 26 কিংবা 27 দিন আগে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হলো, আর ইন্ডিয়াতে নির্বাচন 44 দিন হওয়ার পরে আজ থেকে ভোট গণনা শুরু হয়েছে। এই দুটার পার্থক্য বিশ্লেষণ করলে আপনার পর্যালোচনা কি? আসলে পর্যালোচনা আমরা দেখেছি, আপনি জানেন যে অলরেডি ভারতের প্রধান নির্বাচন কমিশনার গতকালকে একটা প্রেস কনফারেন্স করেছে। উনি বলেছেন যে ওনার তথ্য মতে আমরা বলছি, সেটা হচ্ছে যে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে ভোট কাস্টিংয়ের দিক থেকে, সেটা অলমোস্ট 70%, তার মধ্যে অলমোস্ট 50%, মানে 31 crore, 31 কোটি নারী ভোটার, 31 কোটি 20 লাখ, রাইট। তো এই যে নারী ভোটার, এই যে পার্টিসিপেশন, 70% মানুষ ভোট দিয়েছে, সেইটার সঙ্গে যদি আমরা আমাদের নির্বাচনকে তুলনা করি, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে সাম্প্রতিক সময় যে ইলেকশনগুলি হয়েছে, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছিল যে এর ভোট কাস্টিং 30 থেকে 35%, যদিও মতান্তরে সেটা অনেক কম, আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। তো এই যদি তুলনামূলক বিচার করেন তাহলে অলমোস্ট ডাবল। তারপরে সেই দায় কি হচ্ছে নির্বাচন, ওদেরকে যদি আপনি ক্রেডিটটা দেন সেটা কি নির্বাচন কমিশনকে ক্রেডিট দিবেন? যদি বাংলাদেশকে দায় দেন তাহলে নির্বাচন কমিশন ডেফিনেটলি, কারণ তারা ওদের নির্বাচন কমিশন ওদের ভোটারদেরকে সেই আস্থার জায়গাটা তৈরি করেছে যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন এবং আপনার ভোট সুরক্ষিত হবে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই রয়ে গেল। উল্লেখযোগ্য ঘটনা যদি আমরা উল্লেখ করি, হিটওয়েভের মধ্যে জি এতদিন ধরে তারা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে নির্বাচনে প্রায় 33 জন, আপনি বলছিলেন 33 জন কর্মকর্তা অলরেডি, যেটা এটা এক ধরনের ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে, মানে যে 33 জন কর্মকর্তা হিট ওয়েভে মারা গেছেন, যেটা এই নির্বাচনে এটাও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পোস্টালের মাধ্যমে ভোট দিচ্ছেন এবং যারা সিনিয়র সিটিজেন তারাও কিন্তু বাসা থেকেই ভোট দিচ্ছেন, এটাও একটা ভালো নজির। জি নির্বাচন কমিশনের বেশ কিছু ভালো উদ্যোগের মধ্যে এগুলি যেগুলো আপনি বললেন, যে আসলে ওদের নির্বাচন কমিশনের যে কাঠামো এবং ওই নির্বাচন কমিশনের উপরে জনসাধারণের যে আস্থা বিশ্বাস, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এবং তারা সেটাকে যথাযথভাবে সংরক্ষণ করেছে। এবং আপনি দেখেন যে গতকালকে যখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হচ্ছিল যে এক্সিট পোল ঘোষণা করার পরে এটা কি আসলে কি ঘটবে, মূল আনুষ্ঠানিক ঘোষণাতে কি ঘটবে, ঠিক এই সময়ে ইলেকশন কমিশনের যদিও এটা প্রথা সিদ্ধ না, কিন্তু তারপরেও তারা সিসি সহ আরো 2 জন কমিশনার তারা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে আমরা আপনার ভোট সুরক্ষিত এবং আপনার ভোট যথাযথভাবে গণনা হবে এবং যথাযথভাবে সেটা প্রকাশ পাবে। তো এইটা খুবই মানে আমাদের জন্য অত্যন্ত অনুসরণীয় যে আমরা আমাদের নির্বাচন কমিশনকে এই আস্থার জায়গাটায় আনতে পেরেছি কিনা, এটা আমাদের বিরাট প্রশ্ন। তো যেটাই ভারতে সম্ভব হয়েছে, এবং এই ভারতের শক্তিশালী নির্বাচন কমিশনের কারণেই আসলে ওদের নির্বাচন অনেক বেশি অর্থবহ আমাদের চাইতে। আপনি পশ্চিমবঙ্গের কথা বলছিলেন, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি যে কিনা রেকর্ড উইন হয়েছে, তার রেকর্ড ব্যবধানে উইন হয়েছে, প্রায় 7 লাখ ভোটের ডিফারেন্সে সে জিতেছে, 10 লাখ প্লাস ভোট পেয়েছেন উনি, এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী 3 লাখ সামথিং ভোট পেয়েছেন, এবং ওনাকে ধরা হয় যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পর সবচাইতে প্রমিসিং একজন নেতা হিসেবে ধরা হয়। এবং আলোচনা শেষ করব, এর আগে সর্বশেষ একটা বিষয়, যদি আমরা কি যেটা আলোচনা করছিলাম যে এখনো চিন্তার ভাঁজ, মানে এখনো চিন্তামুক্ত হতে পারছেন কিনা বিজেপি,
অথবা মোড় ঘুরেও যেতে পারে, সেই সম্ভাবনা দেখছেন? আসলে আমি এইটাকে এক কথাই শেষ করব, সেটা হচ্ছে যে বিজেপি যে উদ্দেশ্য নিয়ে এবারে ইলেকশনে অংশগ্রহণ করেছে, তাদের সেই উদ্দেশ্য সফল হতে দেয়নি কংগ্রেস, মানে কংগ্রেস জোট ইন্ডিয়া। মানে ইনফ্যাক্ট আমি যদি এভাবে বলি যে এই নির্বাচনে জেতেনি বিজেপি, এককভাবে যদি হিসাব করেন, জেতেনি বিজেপি, হারেনি ইন্ডিয়া জোট। তো এটা দল হিসেবে এককভাবে কিন্তু কংগ্রেসের মানে খুব কম আসন কিন্তু এখানে এসেছে। কিন্তু কংগ্রেসের যে মূল উদ্দেশ্য ছিল যে বিজেপি জোটকে তাদের উদ্দেশ্য সফল হতে না দেয়া, তাতে কিন্তু ইন্ডিয়া জোট সফল হয়েছে। এখন পর্যন্ত আমরা এই যে ফলাফল পেয়েছি তাতে বুঝতে পারছি। নরেন্দ্র মোদীর একটা রেকর্ড হতে যাচ্ছে যে স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটানা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এবারে নরেন্দ্র মোদী ঠিক একই সাথে একটানা 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাভার গ্রহণ করতে যাচ্ছেন। আমরা প্রত্যাশা রাখবো যে এনডিএ জোট যদি যে জোটই ক্ষমতায় আসুক, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এনডিএ জোট, আমরা প্রত্যাশা রাখবো যে বাংলাদেশের সঙ্গে ভারতের নতুন সরকার আমাদের সাথে আমাদের অভিন্ন যেসব নীতি বিষয়গুলি আছে সেগুলিকে তারা অত্যন্ত সহনশীলতার সাথে এবং মর্যাদার সাথে, ডেফিনেটলি আমি মর্যাদার সাথে বলবো যে আমাদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে তারা তাদের সরকার আমাদের সরকারের সঙ্গে সহযোগিতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখবে। ধন্যবাদ আপনাকে রকুব ভাই। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সেই সাথে আগামী পর্বে আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।